পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের গল্প তেলানা পোতা আবিষ্কার নিয়ে আলোচনা করব। এই তেলানা পোতা আবিষ্কার গল্পটি রচনা করেছেন বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক এবং ঘনাদা চরিত্রের স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্রের কুড়িয়ে ছড়িয়ে নামক গল্পগ্রন্থ থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। এই কুড়িয়ে ছড়িয়ে নামক গল্পগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। তোমাদের আমি এই তেলানা পোতা আবিষ্কার গল্পের যে সম্পূর্ণ বিষয়বস্তু সেই সম্পর্কে আলোচনা শুরু করব। প্রথমেই এই গল্পে দুটি বারের কথা বলা হয়েছে, অর্থাৎ শনি এবং মঙ্গলবার। এই শনি এবং মঙ্গলবারের মধ্যে মঙ্গলবারকেই লেখক তেলানা পোতা আবিষ্কারের জন্য নির্বাচন করেছিলেন। প্রত্যেক দিনের কর্মব্যস্ততার মধ্যেও পরিশ্রান্ত হয়ে উঠেছিলেন কথক, আর তার মধ্যেই দুদিনের কর্ম থেকে অব্যাহতি পেয়েছিলেন তিনি। তার বন্ধু এসে তাকে লোভ দেখিয়েছিল আশ্চর্য সরোবরে মাছ ধরার জন্য, আর তা শুনেই গল্পকথক এবং তার বন্ধুরা তেলানা পোতা আবিষ্কারের জন্য বেরিয়ে পড়েছিলেন। একদিন পড়ন্ত বিকালে মানুষ এবং জিনিসের মধ্যে ঠাসাঠাসি করা একটা বাসে ভাদ্র মাসের গরমকে সহ্য করে প্রায় ঘন্টা দুয়েক পরে হঠাৎ করেই তাদের মাঝ রাস্তায় নামতে হয়েছিল। সেখানে কোনো মানুষজন কিংবা কোনো পাখিও সেখানে দেখা যাচ্ছিল না। গল্পকথক শুধুমাত্র একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভ্যাপসা আবহাওয়া বুঝতে পেরেছিলেন। সেই ঘন জঙ্গলের মধ্য দিয়ে একটা কাদা জলের নালা লক্ষ্য করা গিয়েছিল। এই গল্পে তেলানা পোতা আবিষ্কারের জন্য গল্পকথকের দুজন বন্ধুর প্রয়োজন ছিল, কিন্তু তারা মৎস্য শিকারের জন্য লোভী ছিল না। তিনজনে মিলে সামনের নালাটার দিকে চেয়েছিল। অপেক্ষা করতে করতে চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসবে। মশাদের আগমনে যখন চারিদিক মুখরিত হয়ে উঠবে, তখন আরো একটু সময় অপেক্ষা করে যখন তারা বাসে ফেরার চেষ্টা করবেন, তখন এক বিস্ময়কর আওয়াজের শব্দে গল্পকথক তা শুনতে পাবেন বা অনুধাবন করতে পারবেন। আবছা অন্ধকারের মধ্যে একটি গরুর গাড়ি দোদুল্যমান গতিতে চলে আসছেন, সেটা তারা দেখতে পাবেন। এই গরুর গাড়ির যে চালক তাকে বলা হয় গাড়োয়ান। এই গাড়োয়ান কথাটাই তোমাদের পাঠ্য গল্পে উল্লেখ করা আছে। মনে হবে যেন বামনের দেশ থেকে গরুর গাড়িটি বেরিয়ে আসছে। তিনজনে মিলে অল্প জায়গার মধ্যে গরুর গাড়ির ছয়ের মধ্যে কষ্ট করে তারা অবস্থান করবে। ঘন অন্ধকারের দেয়ালকে তখন অভেদ্য বলে মনে হবে। এই বন্ধুদের মধ্যে প্রত্যেক মুহূর্তেই অনিচ্ছাকৃত, অর্থাৎ ইচ্ছা না থাকলেও সংঘর্ষের সৃষ্টি হবে। গরুর গাড়ি চলতে চলতে এক সময় উৎকট বাদ্যব্যঞ্জনার জেগে উঠে ছয়ের ভেতর থেকে আকাশের দিকে কথকেরা তারা দেখতে পাবেন। গাড়োয়ান তখন উৎসাহের সঙ্গে ক্যানেস্তেরা বাজাচ্ছে, আর গল্পকথক কৌতূহলী হয়ে বাজানোর কারণ জিজ্ঞাসা করলে গাড়োয়ান তখন কোনো
বিকার না রেখে নির্বিকারের মধ্য দিয়ে জানায় যে বাঘ তাড়ানোর জন্য এই ক্যানেস্তারা বাজানো হচ্ছে। এবং তিনি আরো জানাবেন, নিতান্ত ক্ষুধার্ত না হলে চিতাবাঘেরা এই শব্দ পেয়ে তারা দূরেই থাকে। মহানগরী থেকে মাত্র 30 মাইল দূরে কিভাবে বাঘ থাকতে পারে এ কথা চিন্তা করতে করতেই গরুর গাড়ি একটা বিশাল মাঠ অতিক্রম করে ফেলবে। কৃষ্ণপক্ষের চাঁদের ক্ষয়ে যাওয়া আলোয় কতক প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষ, থাম, দেউড়ির খিলান প্রভৃতি দেখতে পাবেন। রাত তখন ঠিক কত হলো তা তিনি বুঝতেও পারবেন না। কতক সারা শরীরে শিহরণ অনুভব করবেন। গরুর গাড়ি 2-3 বার মোড় ঘুরে এক জায়গায় গিয়ে থামবে। আড়ষ্ট ভাবে সেই কাঠের পুতুলের মতো কতক এবং তার বন্ধুরা সেই গরুর গাড়ি থেকে নামবেন। সেখানে একটা কটু গন্ধ পাওয়া যাবে, যেন সেটা পানা পচার গন্ধ। আর সেই গন্ধ কতকদেরকে স্বাগত জানাবে। খুব ছোট নয় এমন একটা পুকুর কতকদের চোখে পড়বে। ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের একটি বাসযোগ্য ঘরে কতক এবং বন্ধুদের থাকার ব্যবস্থা হবে। গাড়োয়ান লণ্ঠন এবং জল দিয়ে যাবে। সেই ঘরটা এতই অপরিচ্ছন্ন, একটা ভ্যাপসা যে গন্ধ আছে তার মধ্যে, তার প্রমাণও কতকরা পান। এমনকি 2-3টি চামচিকাও ঘরের অধিকার নিয়ে নিজেদের মধ্যে সেই সময় বিবাদে ব্যস্ত। এই গল্প কথকের 2জন বন্ধুর একজন ছিলেন পান রসিক, অর্থাৎ তিনি পান খেতে ভালোবাসতেন, এবং আরেকজন ছিলেন নিদ্রাবিলাসী, অর্থাৎ ঘুমোতে পছন্দ করতেন। এরপর ঘরে প্রবেশ করে বন্ধুরা নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়বেন। রাত যত বাড়বে ততই মশার আক্রমণও বেড়ে যাবে। সবচেয়ে খারাপ মশা সে হলো ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন অ্যানোফিলিস। অর্থাৎ এই গল্পে লেখক অ্যানোফিলিস মশার নামের উল্লেখ করেছেন। গল্পকথক শীতলতা লাভের জন্য ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে ছাদে গিয়ে উঠবেন। প্রত্যেক মুহূর্তে বিপদের আশঙ্কা থাকলেও কোনো এক দুর্বার আক্রমণের তিনি ছাদে না উঠে থাকতে পারবেন না। অর্থাৎ এতটাই তাকে দুর্বার আকর্ষণ করেছিল যে তিনি ছাদে না উঠে থাকতে পারেননি। ওপরে গিয়ে তিনি দেখবেন অরণ্যের পঞ্চম বাহিনী অট্টালিকা ধ্বংসের কাজ অনেকখানি ত্বরান্বিত করে রেখেছে। এই যে পঞ্চম বাহিনীর কথা বলা হয়েছে, এই পঞ্চম বাহিনী অর্থাৎ অরণ্যের পঞ্চম বাহিনী বলতে বোঝায় গাছেদের মধ্যে 5টি বড় গাছ। এই 5টি বড় গাছ হলো বট, অশ্বত্থ, আমলকি, বেল আর অশোক, যার মধ্যে অশ্বত্থ বা বটই হলো প্রধান। তবে আবার অন্যরকম ভাবে এই পঞ্চম বাহিনী বলতে 5 প্রকার বট গাছকেও বোঝানো হয়। তবে এই গল্পে গল্পকথক অট্টালিকার ছাদে গিয়ে দেখেছিলেন অরণ্যের পঞ্চম বাহিনী অট্টালিকার ধ্বংসের কাজ অনেকটাই এগিয়ে রেখেছিল। এরপর চাঁদের সেই ক্ষীণ আলোয় সমস্ত কিছু অপরূপ মোহময় মনে হবে। কথকের তখন মনে হবে মরণ নিদ্রায় আচ্ছন্ন মায়াপুরীর কোনো গোপন ঘরে রাজকুমারী হয়তো বন্দিনী সোনার কাঠি এবং রূপোর কাঠি পাশে নিয়ে অন্য যুগের মতো সে গাঢ় ঘুমে অচেতন হয়ে রয়েছে। কথক রাস্তার ওপারের ভগ্নস্তূপের জানলায় এক রহস্যময় ছায়ামূর্তিও লক্ষ্য করবেন। গভীর রাতে জানলায় দাঁড়ানো মেয়েকে কথকের চোখের ভুল বলে মনে হবে। কথক সাবধানে ছাদ থেকে নেমে 2 বন্ধুর পাশে গিয়ে ঘুমিয়ে পড়বেন। জেগে উঠে তিনি দেখবেন এই রাত্রির দেশেও সকাল হয় আর পাখির ডাকও শোনা যায়। সেই দূর থেকে মহানগরী থেকে গল্পকথক মৎস্য আরাধনার জন্য তেলেনেপোতায় এসেছিলেন। তাই শ্যাওলা ঢাকা একটি পুকুরে নৈবেদ্য সমেত বড়শি নিয়ে কথক বসে পড়বেন। একটি মাছরাঙা পাখি কথককে দেখে উপহাস করবে। একটা মোটা লম্বা সাপ কথককে ভয়ে করে তুলবে। আবার ঘুঘুর ডাকে কথক অন্যমনস্ক হয়ে যাবেন। কথক এই সময় লক্ষ্য করবেন স্থির জলে ঢেউ উঠছে, কেননা একটি মেয়ে কলসিতে জল ভরছে। সেই মেয়েটির গতিবিধিতে সলজ্জ জড়তা কিছু নেই। মেয়েটাকে দেখে কথকের মনে হবে সে কৈশোর পার করে যৌবনে উত্তীর্ণ হওয়া মেয়েটির যেন বাধা হয়ে গেছে।
মেয়েটি জল নিয়ে ফিরে যাওয়ার সময় কতককে শুধু একটা কথাই বলে যাবেন, শুধু বসে থাকলে হবে না, অর্থাৎ বসে আছেন কেন, টান দিন। আর সেই মেয়েটিকে দেখে কতক চমকে যাওয়ার জন্য ছিপে টান দিতেই ভুলে যাবেন। আর ছিপ তুলে তিনি দেখবেন বড়শিতে টোপ আর নেই। মাছেরা কতকের শক্তি সামর্থ্য সম্পর্কে অবহেলা নিয়ে দ্বিতীয়বার আর সেই প্রতিযোগিতায় নামবে না। তবে কিছুক্ষণ আগে দেখা মেয়েটিকে কতকের কাছে অবাস্তব এবং অবিশ্বাস্য বলে মনে হতে লাগবে। এরপর গল্পকথক হতাশ হয়ে মাছ ধরার উপকরণ সমূহ নিয়ে একসময় উঠে পড়বেন। কতকের সেই মাছ ধরার গুণের কথা যামিনীর মাধ্যমে বন্ধুরাও জানতে পারবে। কতক কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জানতে চাইবে। তিনি জানতে পারবেন মেয়েটি তার বন্ধুর জ্ঞাতিস্থানীয়া এবং আরো জানবেন সেদিনের দুপুরের খাওয়ার ব্যবস্থা ওই মেয়েটির বাড়িতেই হয়েছে। খাবারের আয়োজন সামান্য এবং যামিনী নিজেই তা পরিবেশন করছে। খাদ্য পরিবেশনের মধ্যেই তার মধ্যে চঞ্চলতা কতক লক্ষ্য করে থাকবেন। এই খাওয়া শেষ করে বিশ্রামের সময় যামিনী তার জ্ঞাতি দাদা মণিকে ডাকবেন। অর্থাৎ এই গল্পের নায়িকা হচ্ছে যামিনী, তার জ্ঞাতি অর্থাৎ সম্পর্কিত দাদা হচ্ছে মণি। যামিনী তাকে বলবে তার মা কিছুতেই শুনছে না, কেবলই অস্থির হয়ে উঠছে। মণি যামিনীর মায়ের উদ্দেশ্য বলবে, অর্থাৎ মণি গিয়ে যামিনীর মাকে উদ্দেশ্য করে বলবেন নিরঞ্জন এসেছে কিনা সেই খবর জানতে চাইছেন কিনা। যামিনী জানায় তার মা অন্ধ হওয়ার পর থেকে ধৈর্য হারিয়ে ফেলেছে, অর্থাৎ যামিনীর মা ছিল অন্ধ। ঘটনাটা কি তা গল্পকথক জানতে চাইবেন। তখন মণি জানাবে নিরঞ্জন নামে এক দূর সম্পর্কের বোনপোর সঙ্গে ছেলেবেলায় যামিনীর বিয়ে ঠিক করেছিলেন। নিরঞ্জন 4 বছর আগে এসে বলেছিল বিদেশের চাকরি থেকে ফিরে যামিনীকে বিয়ে করবে। নিরঞ্জন বিদেশ থেকে ফিরেছে কিনা তা গল্পকথক জানতে চাইবে। তখন মণি জানাবে যে নিরঞ্জন আদৌ বিদেশে যায়নি, নিরঞ্জন তখন মিথ্যা বলেছিল। সে কবে বিয়ে করে দিব্যি সংসার ঘর করছে। আর এই সত্য যদি বুড়ি জানতে পারে তাহলে সে নিঃশ্বাস বন্ধ হয়ে মারাও পর্যন্ত যেতে পারে। তবে যামিনী এইসব কথা জানে, তাই এইসব কিছু জানানোর পর অনিচ্ছা সত্ত্বেও মণি যামিনীর মায়ের সঙ্গে দেখা করতে চায়। তবে অজানা কোনো এক কারণে গল্পকথক ও যামিনীর সঙ্গী তখন হয়ে যান। অন্ধকারের মধ্য দিয়ে ভাঙা সিঁড়ি বেয়ে উভয়ে যামিনীর মায়ের ঘরে গিয়ে পৌঁছন। কথক দেখেন একটি ভাঙা তক্তপোষে ছেঁড়া কাঁথা জড়িয়ে একটি হাড় বের করা রোগা মূর্তি শুয়ে আছে। তার এক পাশে যামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, আর দুজনেরই পায়ের শব্দে কঙ্কালের মতো অস্থিরতা তার মধ্যে দেখা যাবে। তখন যামিনীর মা বলে উঠবেন নিরঞ্জন এলো কিনা, আর তিনি বলবেন এবার তো যেন সে আর অমন করে পালায় কিনা এই কথা তাকে জিজ্ঞাসা করেন। অর্থাৎ যামিনীর মা নিরঞ্জনকে আগের বারের মতো পালাতে না করেন। এই সময় মণিকে বাধা দিয়ে গল্পকথক বলেন, অর্থাৎ যামিনীর মাকে উদ্দেশ্য করে কথক বলেন যে না মাসিমা, আর পালাবো না। আর এ কথা বলার পর মণির বিহলতা, যামিনীর মধ্যে চমকিত ভাব কথক দেখতে পান। বৃদ্ধ কথককে তখন জানান যে সে না এসে পারতো না। বৃদ্ধা আরো জানান যামিনী বিয়ে করলে তিনি সুখী হবেন। যামিনী একাধারে নারী হলেও পুরুষের মতো সে সব ধরনের কাজ অর্থাৎ নানা কাজ করতে পারে। এছাড়াও বৃদ্ধা যামিনীর নানা প্রশংসার কথা গল্পকথককে জানান। নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হওয়া গল্পকথক তখন বৃদ্ধাকে জানান, অর্থাৎ গল্পকথককে বিদ্যা জানিয়েছিলেন যামিনীকে সে নেবে কিনা, আর তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না। অর্থাৎ যামিনীর মা কথকের থেকে যদি উত্তর না পায় তাহলে কিন্তু তিনি মরেও শান্তি পাবেন না, এই কথা জানিয়েছিলেন। আর তখন নিরঞ্জন রূপী কথক বলেছিলেন আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার কোনো নড়চড় হবে না। অর্থাৎ নিরঞ্জন রূপী কথক তাকে কথা দিয়েছিলেন সে যামিনীকে দেখবে এবং বিবাহ করবে। বিকেলে গরুর গাড়ি আসে, 3 জন তাতে উঠে পড়েন। ছিপ টিপ পড়ে থাকার কথা কথককে যামিনী জানালে তখন কথক বলে এবারে পারিনি বলে তেলেনে পোতার মাছ কথককে বারবার ফাঁকি দিতে পারবে না। আর এরপরেই গাড়ি চলতে আরম্ভ করলে কথকের বন্ধুরা তেলেনে পোতার ম্যালেরিয়ার মহামারী এবং বন্যার বিপর্যস্ত অবস্থা সম্পর্কে আলোচনা করতে শুরু করেন। কথকের হৃদস্পন্দনে তেলেনে পোতায় ফিরে আসার আকুতি ধ্বনিত হয়ে ওঠে। আর শেষে যখন মহানগরের জাঁকজমকপূর্ণ আলোকোজ্জ্বল রাজপথে তারা প্রবেশ করেন তখন তাদের মধ্যে তেলেনে পোতার সেই স্মৃতি তারার মতো উজ্জ্বল হয়ে থাকে। কথক
যেদিন তার সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করে তেলেনেপোতায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হবেন, সেদিনকে হঠাৎই তিনি ম্যালেরিয়ায় জ্বরে আক্রান্ত হবেন। আর দীর্ঘদিন রোগে ভুগে দুর্বল শরীর নিয়ে কতক কম্পিত পদে আলো হাওয়ায় এসে বলবেন। কতকের কাছে তেলেনেপোতার স্মৃতি অস্পষ্ট স্বপ্ন বলে তখন মনে হবে। যামিনীকে কতকের কাছে অবাস্তব কুয়াশায় কল্পনা বলে মনে হয়। আর কিছু সময়ের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনেপোতা আবার যেন রাত্রির গভীরে অন্ধকারের মধ্য দিয়ে বিলীন হয়ে যায়। অর্থাৎ এই তেলেনেপোতা আবিষ্কার গল্পের মধ্যে দিয়ে গল্পকথক প্রেমেন্দ্র মিত্র সেখানে এক কাল্পনিক অঞ্চল বা জায়গার বর্ণনা করেছেন, যেখানে দেখা যাচ্ছে কতক এবং তার দুই বন্ধু ভিড় বাসে যাত্রা সমাপ্ত করে গরুর গাড়িতে করে এক পল্লী গ্রামে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে নানান মজার ঘটনার মধ্যে দিয়ে তারা সেই তেলেনেপোতায় গিয়ে পৌঁছন। এই গ্রামীণ পরিবেশের যাত্রাপথের নানান রকমের বর্ণনা, সৌন্দর্য, জীর্ণ অট্টালিকায় রাত্রিবাসের ঘটনা, পুকুরের ঘাট এবং মাছ ধরার বিষয়, এছাড়া যামিনী এবং তার মায়ের সাথে দেখা হওয়া প্রভৃতি ঘটনার প্রায় প্রত্যেকটা দিকই লেখক এক আবিষ্কারের অনুভূতির মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আর তাই লেখক বারে বারে আবিষ্কারের কথা বলতে গিয়েই তিনি উল্লেখ করেছেন, হঠাৎ একদিন এই তেলেনেপোতা হয়তো আপনিও আবিষ্কার করতে পারেন। তাই এভাবে লেখক গল্পের মধ্যে আবিষ্কার এই শব্দটা বারবার ব্যবহার করেছেন। আর তাই তিনি এই গল্পটির নাম রেখেছেন তেলেনেপোতা আবিষ্কার। আমি তোমাদের এই গল্পটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করে দিলাম। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।